আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইসিসি অনলাইন কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, জীববিজ্ঞান বিষয়ক প্রভাষক। শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদের সাথে 28তম ক্লাসে যুক্ত হচ্ছি। আর আজকের আলোচ্য টপিক হচ্ছে টেরিসের জীবনচক্র বা লাইফ সাইকেল। টেরিসের জীবনচক্র বোঝার আগে শিক্ষার্থীরা আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগে আমি আরও দুটো ক্লাস নিয়েছিলাম টেরিস সম্পর্কে, যেখানে আমি টেরিসের আর্কিগোনিয়াম, অ্যান্থেরিয়াম, টেরিসের প্রোথেলাস, এই টপিকগুলো আমি আলাদাভাবে বুঝিয়েছি। যদিও ওই টপিকগুলো ছোট ছিল, তারপরে আলাদাভাবে বোঝানোর কারণ হলো এই টপিকগুলো আলাদাভাবেও বোর্ডে এইগুলো সম্পর্কে প্রশ্ন হয়। প্রোথেলাসটা খুবই গুরুত্বপূর্ণ টেরিসের ক্ষেত্রে। আর্কিগোনিয়াম, অ্যান্থেরিয়াম প্রত্যেকটা টপিকই আপনারা চিহ্নিত চিত্রের মাধ্যমে শেখার চেষ্টা করবেন। টেরিডোফাইটা অধ্যায় 6, যেখানে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা, ব্রায়োফাইটা থেকে আমি আপনাদেরকে রিচিয়া সম্পর্কে পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম। আর টেরিডোফাইটা থেকে আপনাদের বইতে টেরিস সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। টেরিস হচ্ছে এমন একটি উদ্ভিদ যেটাকে সানফার্ন বলা হয়। সানফার্ন বলার কারণ হচ্ছে টেরিস প্রচণ্ড রৌদ্র উজ্জ্বল অঞ্চলে জন্মে, তাই এটা আরেক নাম হচ্ছে সানফার্ন। আমাদের দেশে যে টেরিস সবচেয়ে বেশি পাওয়া যায় সেটি হচ্ছে টেরিস ভিটাটা। যেহেতু টেরিস সায়েন্টিফিক নেম, শিক্ষার্থীরা আমি এখানে চিহ্নিত চিত্র এবং টপিকে টেরিস লেখার সময় সেখানে নিচে দাগ দিয়েছি। আপনারা জানেন বৈজ্ঞানিক নাম লেখার সময় সেই নিচে বৈজ্ঞানিক নামের নিচে দাগ দিতে হয়। তাহলে শিক্ষার্থীরা চলুন বোর্ডে যাচ্ছি। আজকের আলোচ্য টপিক হচ্ছে টেরিসের জীবনচক্র বা লাইফ সাইকেল, যেটি অধ্যায় 6 ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, সেখান থেকে আমি টেরিসের জীবনচক্র বুঝিয়েছি। টেরিসের জীবনচক্রের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ হলো যে টেরিসের জীবনচক্রে দু ধরনের স্পোরোফাইটিক যৌন এবং গ্যামেটোফাইটিক যৌন উভয়ই বিদ্যমান। এবং টেরিসের জীবনচক্রে আপনারা যদি দেখেন, এটি হচ্ছে গ্যামেটোফাইটিক যৌন, এটি হচ্ছে স্পোরোফাইটিক যৌন। গ্যামেটোফাইটিক যৌনটা ছোট আর স্পোরোফাইটিক যৌনটা আপনারা যদি দেখেন এটি আকারে বড়, তাই এটাকে টেরিসের জীবনচক্রকে হেটারোমরফিক চক্র বলা হয়ে থাকে বা যৌন বলা হয়ে থাকে। অর্থাৎ যদি গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক যৌন দুটো সমান হয় তখন তাকে আইসোমরফিক বলা হয়। আর যেহেতু এখানে গ্যামেটোফাইটিক যৌনটি ছোট এবং স্পোরোফাইটিক যৌনটি বড়, তাই এটাকে হেটারোমরফিক যৌনক্রম বলা হচ্ছে। আর যৌনক্রম কি আপনাদের ক্ষেত্রে যদি জ্ঞানমূলক আসে, আপনারা সেই ক্ষেত্রে কোন উত্তরপত্রে উপস্থাপন করবেন? যৌনক্রম বলা হয় যে সকল জীবের গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক যৌন উভয়ই বিদ্যমান। আবারও বলছি, যে সকল জীবের জীবনচক্রে গ্যামেটোফাইটিক যৌন এবং স্পোরোফাইটিক যৌন উভয়ই বিদ্যমান, সেটা উভয়ের সংমিশ্রণে জীবনচক্র সম্পন্ন হয়, সেটাকে বলা হচ্ছে যৌনক্রম। টেরিসের ক্ষেত্রে শিক্ষার্থীরা আপনারা যদি মনোযোগ দেন, আমি এখানে চিহ্নিত চিত্র নিয়ে এসেছি লাইফ সাইকেল। আমি এখান থেকে শুরু করছি। এটি হচ্ছে একটি পরিণত টেরিস উদ্ভিদ, যেটি সবুজ। যেহেতু সবুজ, এটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপন্ন করতে পারে। দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। আপনারা যদি দেখেন টেরিসের পাতাগুলো হচ্ছে যৌগিক। টেরিসের পাতাকে ফ্রন্ট বলা হয়। আবারও বলছি, টেরিসের পাতাকে ফ্রন্ট বলা হয়। টেরিসের পাতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে টেরিসের পাতা আপনারা দেখবেন কচি পাতা কুণ্ডলি পাকিয়ে থাকে। এই কুণ্ডলি পাকানো পাতাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। শিক্ষার্থীরা মনোযোগী হবেন, টেরিসের এই কুণ্ডলি পাকানো পাতাটাকে, কচি পাতাটাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। জ্ঞানমূলক এটাও আসে যে সার্সিনেট ভার্নেশন কি। তাহলে এটি হচ্ছে টেরিসের কুণ্ডলি পাকানো, কচি কুণ্ডলি পাকানো অবস্থায় টেরিস যে পত্রে যে বিন্যাস, সেটাকে বলছে সার্সিনেট ভার্নেশন। টেরিসের পাতা হচ্ছে যৌগিক, আর সর্বোচ্চ উপরে যে পাতাটি এককভাবে থাকে তাকে বলা হচ্ছে পিনা। শিক্ষার্থীরা, প্রথম আমি এটা যদি একটি পূর্ণাঙ্গ টেরিস উদ্ভিদ, আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন, পাতার এই অংশ থেকে আমি দ্বিতীয় অংশটি চিহ্নিত চিত্র এঁকেছি, কারণ টেরিসের পরিপূর্ণ পাতা থেকে পাতার দুটি ত্বক রয়েছে, একটি হচ্ছে ঊর্ধ্বত্বক, একটি হচ্ছে নিম্নত্বক। টেরিসের পাতার নিম্নত্বকের কিনারা থেকে মনোযোগ দিয়ে বুঝবেন, এটি জ্ঞানমূলকে আসে যে সোরাস থেকে উৎপন্ন হয় বা স্পোরেঞ্জিয়াম উৎপন্ন হয় টেরিসের পাতার কোন অঞ্চল থেকে। সেই ক্ষেত্রে আপনারা লিখবেন টেরিসের পাতার নিম্ন অঞ্চলের কিনারা থেকে সোরাসের উৎপন্ন হয়। সোরাসের ভিতর আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন, এটি হচ্ছে সোরাস থেকে অসংখ্য স্পোরেঞ্জিয়ামের উৎপত্তি ঘটে। স্পোরেঞ্জিয়াম যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। আবারও বলছি,
স্পোরঞ্জিয়াম যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। আর এই অংশটিকে, যেটিকে আমি আলাদাভাবে চিহ্নিত চিত্রের জন্য উপস্থাপন করেছি, আলাদাভাবে যেটি স্পোরঞ্জিয়ামকে ঢেকে রেখেছে, এটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। আবার বলছে এটাকে বলা হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। আর এগুলো হচ্ছে স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়াম এটা আপনারা যদি এখানে দেখেন এটা হচ্ছে স্পোরঞ্জিয়াম। স্পোরঞ্জিয়াম হচ্ছে ডিপ্লয়েড। এখানে স্পোরঞ্জিয়ামের দুটি অংশ, এটি হচ্ছে বৃন্ত আর এটি হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল আবারও বলছি, এটি হচ্ছে বৃন্ত আর এটি হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের এই কোষগুলোকে বলা হচ্ছে অ্যানুলাস আর এই কোষগুলোকে বলা হচ্ছে স্টোমিয়াম। স্টোমিয়াম কোষগুলো আলাদাভাবে চিহ্নিত করার কারণ হলো, এখানে আপনারা যদি দেখেন আমি আলাদাভাবে এগুলো হচ্ছে টেট্রা স্পোর মাতৃকোষ আর এগুলো হচ্ছে স্টোমিয়াম, কারণ এগুলো এক কোষে আবরণের দ্বারা আবৃত। প্রজনন ঋতুতে এই অঞ্চলটি ফেটে গিয়ে, স্পোরঞ্জিয়ামের এই অঞ্চলটি ফেটে গিয়ে স্পোর মাতৃকোষগুলো বের হয়ে আসে। আবার যদি দেখেন এই অঞ্চলটি স্টোমিয়াম ফেটে গিয়ে স্পোর মাতৃকোষগুলো বের হয়ে আসে এবং এক একটি স্পোরঞ্জিয়ামের ভেতরে প্রায় 16টি স্পোর মাতৃকোষ রয়েছে যেগুলো ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করছে। এটা যদি দেখেন স্পোর মাতৃকোষগুলো ডিপ্লয়েড 2n ডিপ্লয়েড সংখ্যক মাতৃকোষ ক্রোমোজোম বহন করছে। এখানে টেরিসের স্পোরোফাইটিক জন্য শেষ হচ্ছে, এবার শুরু হচ্ছে গ্যামেটোফাইটিক জন্য। এই স্পোর মাতৃকোষগুলো পুনরায় বিভাজিত হয়ে প্রায় 64টি স্পোর উৎপন্ন করে। এই স্পোর অঙ্কুরোদ্গমের মাধ্যমে স্পোর প্রজনন ঋতুতে বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করে অঙ্কুরোদ্গমের মাধ্যমে তৈরি হচ্ছে প্রোথেলাস। আমি আবারও বলছি, স্পোর বারবার হ্যাপ্লয়েড স্পোর। এখানে আপনারা দেখেন এখানে n মানে হলো হ্যাপ্লয়েড আর 2n মানে হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড স্পোর বারবার মাইটোটিক বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে সবুজ হৃৎপিণ্ডাকার যে অঙ্গের সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে ফার্নের প্রোথেলাস। প্রোথেলাস খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রোথেলাস এক সহবাসী, কারণ প্রোথেলাসের মধ্যে, প্রোথেলাস উভয় লিঙ্গ এবং সহবাসী কেন বলা হচ্ছে, কারণ প্রোথেলাসের মধ্যে একই সাথে আর্কিগোনিয়াম এবং অ্যানথ্রিডিয়াম উভয়ই রয়েছে। আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জনন কোষ এবং অ্যানথ্রিডিয়াম হচ্ছে পুংজনন কোষ। এই জন্য প্রোথেলাসকে উভয় লিঙ্গ বলা হচ্ছে। প্রোথেলাস সবুজ হওয়ার কারণে প্রোথেলাস নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। প্রোথেলাসের নিচে রয়েছে, এগুলো রয়েছে রাইজয়েড এককোষী রাইজয়েড। এই রাইজয়েডগুলো মাটিতে প্রথিত হয়ে মাটি থেকে খাদ্য উপাদান প্রোথেলাসকে সরবরাহ করে, ফলে প্রোথেলাস অন্য জৈবিক কার্যগুলো সম্পাদন করতে পারে। তাহলে প্রোথেলাসকে সহবাসী বলার কারণ হচ্ছে প্রোথেলাসের ভিতরে একই সাথে আর্কিগোনিয়াম এবং অ্যানথ্রিডিয়াম উভয়ই বিদ্যমান, তাই প্রোথেলাসকে সহবাসী বলা হচ্ছে। আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জনন কোষ, অ্যানথ্রিডিয়াম হচ্ছে পুংজনন কোষ। আপনারা জানেন আর্কিগোনিয়ামের 3টি অঞ্চল, গ্রীবা, উদর এবং নিম্নতম। নিম্ন অঞ্চলে ডিম্বাণু রয়েছে এবং অ্যানথ্রিডিয়ামের মধ্যে রয়েছে শুক্রাণু, যেগুলো এক একটি অ্যানথ্রিডিয়াম কোষের ভিতরে প্রায় 32টি শুক্রাণু মাতৃকোষ উৎপন্ন হতে পারে। এই শুক্রাণুগুলো আপনারা যদি দেখেন অঞ্চল বৃদ্ধি হয়ে প্রজনন ঋতুতে প্লাজেলা যুক্ত শুক্রাণুতে পরিণত হয়। প্লাজেলা থাকার কারণে শুক্রাণুগুলো সচল থাকে। আবারও বলছি, প্লাজেলাটা থাকার কারণে শুক্রাণু সচল থাকে এবং এই শুক্রাণু সাঁতার কেটে অথবা শিশিরের মাধ্যমে প্রজনন ঋতুতে ক্রমান্বয়ে অ্যানথ্রিডিয়ামের আর্কিগোনিয়ামের সংস্পর্শে আসে। সেই ক্ষেত্রে আর্কিগোনিয়াম এবং অ্যানথ্রিডিয়াম যে নিষেক সম্পন্ন হয়, সেই ক্ষেত্রে আর্কিগোনিয়াম এক ধরনের অ্যাসিড মিশ্রণ করে যেটাকে বলা হয় ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের কারণে শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামের কাছে যায় এবং ফার্টিলাইজেশন ঘটে। ফার্টিলাইজেশনের পরে যে কোষের সৃষ্টি হয়, এখানে শুক্রাণু হ্যাপ্লয়েড অবস্থায় আছে, ডিম্বাণু হ্যাপ্লয়েড অবস্থায়, এবং নিষেকের পরে যে কোষের ডিপ্লয়েড কোষের সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওস্পোর। আবারও বলছি, স্পোরোফাইটিক যৌন প্রথম কোষ হচ্ছে ওস্পোর, যেটি ডিপ্লয়েড। আমরা জানি স্পোরোফাইটিক যৌন হলে সেটি ডিপ্লয়েড হবে, আর গ্যামেটোফাইটিক যৌন মানে হচ্ছে সেটি হ্যাপ্লয়েড। আর প্রোথেলাস গ্যামেটোফাইটিক। আবারও বলছি, প্রোথেলাস গ্যামেটোফাইটিক আর ওস্পোর হচ্ছে স্পোরোফাইটিক। ওস্পোর পুনরায় খাদ্য গ্রহণ করে কচি নতুন স্পোরোফাইট উৎপন্ন করে। এই নতুন স্পোরোফাইট রাইজয়েডের মাধ্যমে মাটি থেকে খাদ্য গ্রহণ করে পুনরায় ক্রমান্বয়ে পরিণত টেরিসে বিকশিত হয়। এই টেরিস আবার ক্রমান্বয়ে স্পোরঞ্জিয়াম
সোরাস স্পোরঞ্জিয়াম স্পোর মাতৃকোষের মাধ্যমে জীবনচক্রকে সচল করে। যেহেতু যৌনক্রম বলতে দুটি স্পোরোফাইটিক যৌন এবং গ্যামেটোফাইটিক যৌন দুটি সংমিশ্রণকে বোঝানো হচ্ছে, দুটির মাধ্যমে টেইসের জীবনচক্রটি সম্পন্ন হয়। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি চিহ্নিত চিত্রের মাধ্যমে টেইসের জীবনচক্রকে আপনাদেরকে বোঝাতে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই লাইভ ক্লাসে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেবো। এখানে এই জীবনচক্রটা এভাবে বোঝানো হচ্ছে, সরাসরি ক্লাসে হয়তো আরও ভালো করে আপনাদেরকে আমি বোঝাতে পারতাম। তারপর আমি অনুরোধ করছি, যখনই আমরা ইউটিউব ক্লাসে আপনাদেরকে কোনো ক্লাস বুঝাই, কোনো টপিক বুঝাই, তখন আপনারা চেষ্টা করবেন বইটি সাথে নিয়ে বুঝতে, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা লিখে রাখবেন, লাইভ ক্লাসে আমাকে জানাবেন, চেষ্টা করবো আমি সেটা আবার পুনরায় বুঝিয়ে দিতে। তাহলে শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।